আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, পূর্ব কদমতুল ইসলামী আলী মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি বরাবরের মতোই আজকে তোমাদের সামনে হাজির হয়েছি একটি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে। ক্লাসটি হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে, যেহেতু ইংলিশ সেকেন্ড পেপার, বিশেষ করে দাখিল ষষ্ঠ, সপ্তম, অষ্টম অর্থাৎ ক্লাস 6, 7, 8 এই 3 ক্লাসের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ, আশা করছি। তো তোমরা যে যেখানে রয়েছ ক্লাস 6, 7, 8 এর শিক্ষার্থীরা, তোমাদেরকে অনতিবিলম্বে আজকের এই অনলাইন ক্লাসে সম্পৃক্ত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে, টপিক হচ্ছে বয়েজ, বাচ্চা। বয়েজ শব্দটা ইংরেজি, তাকে বাংলায় বলা হয় বাচ্চা। আমি যদি আরো একটু সহজ করে বলি, সেটা হলো যে কণ্ঠ নিঃসৃত, আমাদের কণ্ঠ নিঃসৃত ধ্বনি অথবা কণ্ঠস্বর, ধ্বনি অথবা কণ্ঠস্বর, যাকে আমরা ইংরেজিতে ভয়েস বলি, আর তাকে ব্যাকরণগত ভাষায় বলা হয় বাচ্চা। কণ্ঠ নিঃসৃত, আমাদের কণ্ঠ থেকে বের হওয়া ধ্বনি অথবা কণ্ঠস্বর, আমাদের যে কণ্ঠস্বর, যে আওয়াজটা হয়, তাকে ইংরেজিতে বলা হয় ভয়েস। আর ব্যাকরণগত দিক থেকে বাংলায় বলতে তাকে বাচ্চা। তাহলে বাংলায় যদি আমি সংজ্ঞাটা বলি, সংজ্ঞাটা হচ্ছে এই যে ভয়েস শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কণ্ঠ নিঃসৃত ধ্বনি বা কণ্ঠস্বর। তো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে ইতিমধ্যে লেখা রয়েছে ডেফিনেশন অফ ভয়েস। তার বাংলা অর্থ হচ্ছে ভয়েসের সংজ্ঞা। ডেফিনেশন অফ ভয়েস, ভয়েসের সংজ্ঞা। আ স্পেশাল স্টাইল অফ স্পিকিং। আ স্পেশাল স্টাইল, একটি বিশেষ ধরনের ভঙ্গি বা ভঙ্গিমা, অফ স্পিকিং, কথা বলার। কথা বলার এক বিশেষ ধরনের ভঙ্গিমাকেই ইংরেজিতে ভয়েস বলে, বাংলায় বাচ্চা বলে। আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে চলো এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে এই জিনিসটা আরো একটু তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করি। ধরো তোমরা শ্রেণীকক্ষে বসে আছো, হঠাৎ তোমার কলমটা তোমার কাছ থেকে হারিয়ে গিয়েছে। হারিয়ে যাওয়ার পর এখন তুমি খোঁজাখুঁজি করে কলমটা আর খুঁজে পাচ্ছ না। তখন তুমি এই কথাটা তোমার বন্ধুদের সামনে, সহপাঠীদের সামনে উপস্থাপন করার জন্য তুমি মনস্থির করলা। তখন তোমাকে বলতে হবে এরকম যে যদি তুমি কাউকে সন্দেহ করে বলো যে ইউ হ্যাভ স্টোলেন মাই পেন, ইউ হ্যাভ স্টোলেন মাই পেন। এখন তুমি তোমার এক বন্ধুকে সন্দেহ করে বললা, কি বললা? যে ইউ হ্যাভ স্টোলেন মাই পেন, ইউ হ্যাভ স্টোলেন মাই পেন। এটা তুমি তোমার এক বন্ধুকে সন্দেহ করে কথাটা বলে ফেললা, ইউ হ্যাভ স্টোলেন মাই পেন। তার অর্থ হয়েছে এরকম যে তুমি আমার কলমটি চুরি করেছো, তুমি আমার কলমটি চুরি করেছো, তুমি আমার কলমটি চুরি করেছো। তুমি তোমার এক বন্ধুকে বলে ফেললা, সন্দেহ করছো যে ইউ হ্যাভ স্টোলেন মাই পেন, তুমি আমার কলমটি চুরি করেছো। এই কথাটা বলা মাত্রই পুরো ক্লাসের মধ্যে গোলমাল লেগে গেল, হইচই পড়ে গেল। তোমার উপরে তোমার কয়েক বন্ধু চটে গেছে না? তুমি কথাটা কিভাবে বললে? এখন তুমি এভাবে সরাসরি সন্দেহ করে কাউকে তুমি আমার কলমটি চুরি করেছো, ইউ হ্যাভ স্টোলেন মাই পেন, এটা বলাটা মোটেও সমীচীন হবে না বা হয়নি। তুমি যদি কথাটা এভাবে বলতা, দেখো দি যে মাই পেন হ্যাজ বিন স্টোলেন,
আমি উইদিন ব্র্যাকেটে লিখে দিলাম বাই ইউ। মাই পেন হ্যাজ বিন স্টোলেন বাই ইউ, এটা আমি উইদিন ব্র্যাকেটে তোমাকে বোঝানোর জন্য লিখে দিলাম। তাহলে ইউ হ্যাভ স্টোলেন, ইউ শিক্ষার্থীরা এই যে ইউ হ্যাভ স্টোলেন মাই পেন এই কথাটা বলার কারণে, যেহেতু তোমার সহপাঠীরা মনক্ষুণ্ণ হয়েছিল বা তুমি বলার পর বুঝতে পেরেছো যে আসলে এইভাবে কথাটা বলা ঠিক হয়নি, সমীচীন হয়নি, তুমি কথাটা এভাবে বলতে পারতে যে মাই পেন হ্যাজ বিন স্টোলেন বাই ইউ, এটা থাকবে উইদিন ব্র্যাকেটের মধ্যে, যে আমার কলমটি চুরি হয়ে গিয়েছে, আমার কলমটি চুরি হয়ে গিয়েছে। কিন্তু যদি বলে ফেলি যে তুমি আমার কলমটি চুরি করেছো, এটা কিন্তু একদম ক্লিয়ার প্রমাণ ছাড়া এই কথা কিন্তু বলার কোনো সুযোগ নেই। তাহলে ইউ হ্যাভ স্টোলেন মাই পেন এই কথাটাই আমি আবার অন্যভাবে যে উপস্থাপন করলাম যে মাই পেন হ্যাজ বিন স্টোলেন। এই যে একটা কথাকে দুইভাবে উপস্থাপন করার যে ভঙ্গিমা, প্রকাশ করার যে ভঙ্গিমা, এই ভঙ্গিমাটাকেই ইংরেজিতে বলা হয় ভয়েস, বাংলায় বলা হয় বাচ্য। আর যদি সহজ ভাষায় একটু সুন্দর করে বলি আমি, তাহলে আমাদের কণ্ঠ নিঃসৃত ধ্বনি অথবা কণ্ঠস্বরটাকেই বলা হয় ভয়েস। আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে আমার এই একটা উদাহরণ থেকে কিন্তু আমরা একটা জিনিস বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছি যে তাহলে কথা বলার, কথাটা উপস্থাপন করার, বক্তব্যটা উপস্থাপন করার তাহলে পদ্ধতি রয়েছে কয়টি? এই একটি পদ্ধতি, এটাও আর একটা পদ্ধতি, তাহলে হচ্ছে দুইটা পদ্ধতি রয়েছে আমার। তাহলে হাউ মেনি কাইন্ডস অফ ভয়েস, দিস কোশ্চেন, হাউ মেনি কাইন্ডস অফ ভয়েস, আনসার হচ্ছে দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস, দিস ইজ অ্যাক্টিভ ভয়েস এন্ড দেন প্যাসিভ ভয়েস। নাম্বার 1 অ্যাক্টিভ ভয়েস আর নাম্বার 2 প্যাসিভ ভয়েস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে জেনে গেলাম ডেফিনিশন অফ ভয়েস, ভয়েসের সংজ্ঞা। আমরা একটা উদাহরণ বোর্ডে উপস্থাপন করলাম, চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর জন্য। এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে একটা বক্তব্যকে দুই ভাবে উপস্থাপন করা যায় সহজে। তাহলে হাউ মেনি কাইন্ডস অফ ভয়েস, দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস। নাম্বার 1 দিজ আর অ্যাক্টিভ ভয়েস, যাকে আমরা বাংলা বলা হয় কর্তৃবাচ্য। নাম্বার 2 প্যাসিভ ভয়েস, যাকে বাংলা বলা হয় কর্মবাচ্য। তাহলে হাউ মেনি কাইন্ডস অফ ভয়েস, কোশ্চেনটা যদি এরকম হয়, how many kinds of voice, আনসারটা হচ্ছে এরকম, there are two kinds of voice, two kinds of voice, these are number 1 active voice, number 2 passive voice। এটাকে বলা হয় কর্তৃবাচ্য, এটাকে বলা হয় কর্মবাচ্য। Dear student, already you know that how many kinds of voice? There are two kinds of voice. These are number 1 active voice and number 2 passive voice. At first I have taken an example, you have stolen my pen. This example is also active voice. Understand? You have stolen my pen. You have, to me, this is korta, subject, verb,
প্রিন্সিপাল ভার্ব, হ্যাভ auxiliary verb and object. Look at the board. You have stolen my pen. In this sentence, you is subject. এখানে তুমি আমার কলমটি চুরি করেছো। এখানে তুমি এই ব্যক্তিটা সক্রিয় হয়ে, কে চুরি করেছে? তুমি চুরি করেছো। তাহলে তুমি, তোমার দ্বারা চুরি করা কাজটা সম্পূর্ণ হয়েছে। তাহলে একটি বয়সটা হচ্ছে কর্তৃবাচ্য, যে কর্তার দ্বারা ভার্বের কাজটা, ক্রিয়ার কাজটা সম্পূর্ণ হয়। কর্তা দ্বারা এই এই চুরির কাজটা হয়েছে কর্তা দ্বারা, বিদায় এটা হয়েছে কর্তৃবাচ্য। এন্ড নাম্বার 2 এক্সাম্পল, my pen has been stolen. My pen has been stolen. Here subject is my pen. এখন এই অবজেক্ট দ্বারা কৃতকর্মের ফল ভোগ করা হয় সাবজেক্ট। তাইলে যেই সেন্টেন্সে অবজেক্ট দ্বারা কৃতকর্মের ফল সাবজেক্ট ভোগ করে, সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েস, মানে দ্যাট মিন্স কর্মবাচ্য। তাইলে যেটা প্যাসিভ সেন্টেন্স, সেই সেন্টেন্সে সাবজেক্ট সক্রিয় থেকে কার্য সম্পাদন করে। যেটা প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট নিজে সক্রিয় থেকে কার্য সম্পাদন করে, বিদায় তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য, মানে কর্তা নিজেই সক্রিয় থেকে কার্য সম্পাদন করে, বিদায় অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য। আর প্যাসিভ ভয়েসে বা প্যাসিভ সেন্টেন্সে কর্তা নিষ্ক্রিয় থেকে যায়। কর্তা নিষ্ক্রিয় থেকে কর্মের দ্বারা কৃত কার্যের ফল ভোগ করে, কর্মের দ্বারা কৃত কার্যের ফল ভোগ করে, বিদায় এখানে তাকে বলা হয় প্যাসিভ ভয়েস বা, অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সে কর্মটা থাকে সক্রিয় আর সাবজেক্ট থাকে তখন নিষ্ক্রিয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই দুটো এক্সাম্পলের মাধ্যমে প্যাসিভ ভয়েস তথা প্যাসিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস তথা অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস কি, তার কি বৈশিষ্ট্য থাকে, অ্যাক্টিভ ভয়েসের কি বৈশিষ্ট্য কিংবা প্যাসিভ ভয়েসের কি বৈশিষ্ট্য, তোমরা আশা করি এই দুটো উদাহরণের মাধ্যমে জিনিসটা একদম স্পষ্ট হয়েছে। তাহলে আমরা জেনে গেলাম there are two kinds of voice. These are number 1 active voice and then number 2 passive voice. তাহলে active voice এর সংজ্ঞাটাও আমরা ইতিমধ্যে বলে ফেললাম, যে যেই সেন্টেন্সে সাবজেক্ট সক্রিয় হয়ে কাজ, ক্রিয়া, ভার্ব সম্পন্ন হয়, যেই সেন্টেন্সে কর্তা সক্রিয় হয়ে কাজ সম্পাদন করে, তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে কর্তা সক্রিয় থেকে কাজ সম্পন্ন করে, যেমন তুমি আমার কলমটি চুরি করেছো। আর প্যাসিভ ভয়েসটা হচ্ছে যেই সেন্টেন্সে কর্ম সক্রিয় হয়ে কাজ সম্পাদন করে, কিন্তু কর্তা কর্মের সম্পাদিত কাজের ফল ভোগ করে, তাকে প্যাসিভ ভয়েস বলে। তাহলে আমরা সাধারণভাবে ভয়েস এর বাংলা অর্থ, তারপরে ডেফিনেশন অফ ভয়েস, ভয়েসের ইংরেজি সংজ্ঞা, বাংলা সংজ্ঞা, তারপরে ভয়েসটা বাচ্চটা কিভাবে হয় সেটা আমি দুটো উদাহরণের মাধ্যমে উপস্থাপন করেছি। তারপরে ভয়েস কত প্রকার, এই দুটো উদাহরণ থেকে এটা আমরা প্রকাশ হয়ে গেছে কত প্রকার, নামগুলা কি কি, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস কোনটা হয়, প্যাসিভ ভয়েস কোনটা হয়, অ্যাক্টিভ ভয়েস এটা কেন হয়, প্যাসিভ ভয়েস এটা কেন হয়, কর্তৃবাচ্য কেন হলো এটা, বা এটা কর্মবাচ্য কেন হলো, তার ব্যাখ্যাও আমরা ইতিমধ্যে দিয়েছি। তাহলে চলো আমরা কি কাজ করতে হয়
অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে বাক্যটাকে ট্রান্সফার করতে হলে, রূপান্তর করতে হলে, চেঞ্জ করতে হলে আমার কি কাজ করতে হবে, আমরা এখন পর্যায়ক্রমে সেগুলা দেখবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যতটুকু এই বোর্ডে যতটুকু লেখা হয়েছে, বোঝানো হয়েছে, তোমরা আশা করি তোমরা সকলে স্পষ্টভাবেই ক্লিয়ারলি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হলে, বাক্যটাকে ট্রান্সফার দিতে হলে কি করতে হবে, আমার কাজটা কি, করণীয়টা কি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি করণীয় ঠিক করতে পারি এবং যদি করণীয়টা বুঝি নিজেরা, তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করাটা খুব একটা কঠিন হবে না আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যেটা চেঞ্জ করতে হবে, আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে যে রুলসগুলো আমরা এখন অনুসরণ করতে হবে, আমরা প্রাথমিকভাবে 4টা রুলস ফলো করতে হবে। নাম্বার 1, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে নিচের রুলসগুলো মনে রাখা আবশ্যক। 1 নাম্বার, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। নাম্বার 2, টেন্স ও পার্সন অনুসারে অক্সিলিয়ারি ভার্ব বসে। তাহলে নাম্বার 2 হলো টেন্স ও পার্সন অনুসারে অক্সিলিয়ারি ভার্ব বসে। নাম্বার 3, মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল যাকে আমরা সংক্ষেপে B3 ফার্স্ট পার্টিসিপল রূপ বসে। 3 নাম্বার কাজ, মূল ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যাকে আমরা সংক্ষেপে বলি কি B3 রূপ বসে। এন্ড নাম্বার 4 সবশেষ নাম্বার 4 কাজ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের
অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েস এর অবজেক্ট হবে, তবে তার পূর্বে বাই বসে। বাই হচ্ছে প্রিপোজিশন, বাই হচ্ছে প্রিপোজিশন। এই চারটা রুলস প্রাথমিকভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে নিচের রুলস গুলো মনে রাখা আবশ্যক। রুলস নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হবে। এটা তোমাকে অবশ্যই বুঝতে হবে, এটা যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হবে। নাম্বার 2, টেন্স ও পারসন অনুসারে অক্সিলিয়ারি ভার্ব বসে। এটা 2 নম্বর কাজ। টেন্স ও নাম্বারের পারসন, অবশ্য টেন্স ও নাম্বারের পারসন অনুসারে অক্সিলিয়ারি তথা সাহায্যকারী হেল্পিং ভার্ব যাকে বলি আমরা, সাহায্যকারী ক্রিয়া হেল্পিং ভার্ব বসে। নাম্বার 3, মূল ভার্বের তথা প্রিন্সিপাল ভার্ব যাকে আমরা বলি, প্রিন্সিপাল ভার্বের অথবা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যাকে আমরা সংক্ষেপে B3 বলে থাকি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসবে 3 নাম্বার কাজে। এন্ড দেন লাস্ট 4 নাম্বার, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েস এর অবজেক্ট হবে, তবে তার পূর্বে বাই বসাতে হবে। বাই হচ্ছে প্রিপোজিশন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই 4টা রুলস তোমরা সহজে আয়ত্ত করতে সক্ষম হয়েছো আশা করি, এবং ঝটপট সবাই খাতায় লিখে ফেলো 4টা রুলস। রুলস কয়টি হলো? 4টি। নাম্বার 1, তোমরা সবাই খাতায় লিখে ফেলো রুলসগুলা। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। নাম্বার 2, টেন্স ও নাম্বারের পারসন অনুসারে অক্সিলিয়ারি ভার্ব বসে। নাম্বার 3, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ B3 রূপ বসে। এন্ড দা লাস্ট নাম্বার 4, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েস এর অবজেক্ট হবে, তবে তার পূর্বে বাই বসবে। বাই হলো প্রিপোজিশন। আন্ডারস্ট্যান্ড? ওকে, এই যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি যে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, আর এক নম্বরে যে বলা ছিল অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গিয়ে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, এই যে অবজেক্টের সাবজেক্ট রূপ অথবা সাবজেক্টের অবজেক্ট রূপ, এই রূপগুলোর সাথে আমরা আগে অবশ্যই পরিচিত হতে হবে। যদি পরিচিত না হই তাহলে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। এখন যেহেতু আমরা 4টা রুলস সম্পর্কে জানলাম, এবার আমরা সাবজেক্ট থেকে অবজেক্ট রূপ অথবা অবজেক্ট থেকে সাবজেক্ট রূপ কি কি আছে এখন তা আমরা অবশ্যই তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এটা লিখে ফেলেছো ইতিমধ্যে। এখন আমরা সাবজেক্ট থেকে অবজেক্ট অথবা অবজেক্ট থেকে সাবজেক্ট যে রূপ হয় সেই রূপটা আমরা দেখব। আশা করি তোমরা গভীর মনোযোগের সাথে আজকের এই অনলাইন ক্লাসটি উপভোগ করতেছো। প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে এই ক্লাসটা দাখিল পর্যায়ের 6ষ্ঠ, 7ম, 8ম এই 3 শ্রেণীর জন্য অবশ্য 9ম 10ম চেঞ্জিং সেন্টেন্সে আসে বয়েজের কাজ। অবশ্য পুরো দাখিল পর্যায়ের পুরো শাখাটার মধ্যে এটার ব্যাপক গুরুত্ব রয়েছে। আশা করি তোমরা সকলে শুনতেছো খুব মনোযোগের সাথে। এবার আমরা যদি একটু দেখাই তোমাদেরকে, প্রিয় শিক্ষার্থীরা, সাবজেক্ট ফ্রম এবং অবজেক্ট ফ্রম। সাবজেক্ট ফ্রম
হলো সাবজেক্ট ফর্ম, আর একটা হলো অবজেক্ট ফর্ম। অবজেক্ট ফর্ম এটা সাবজেক্টিভ রূপ, এটা হচ্ছে অবজেক্টিভ রূপ। এখন যদি সাবজেক্ট ফর্মে এসে আই থাকতে পারে, উই থাকতে পারে, ইউ থাকতে পারে, হি অথবা সি থাকতে পারে, দে থাকতে পারে, অথবা এনি নেম, এখানে আমি নেম লিখলাম, এর মধ্যে এটা আমি একটা কামাল অথবা রহিম, এনি নেম। এই হলো আমার সাবজেক্টিভ রূপ, আই, উই, ইউ, হি অথবা সি, দে, কামাল, নেম, এনি নেম। এখন এই যে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। আই থাকলে কি হবে? মি হবে। আর উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে, উই থাকলে কি হবে? আস। ইউ এর অবজেক্টিভ ফর্ম, ইউ থাকলে ইউ। হি অথবা সি, দ্যাট ইজ থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, হি থাকিলে হিম, আর সি থাকিলে হার। দে এর অবজেক্টিভ ফর্ম দেম। আর কামাল, এটা নেম, দেয়ার ইজ নো চেঞ্জ, কামাল থাকলে কামাল। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু একটু তাকাও বোর্ডে। সাবজেক্ট ফর্ম আর একটা হচ্ছে অবজেক্ট ফর্ম। সাবজেক্ট রয়েছে আমার ফার্স্ট পারসন সিঙ্গুলারে আই, প্লুরালে রয়েছে উই, সেকেন্ড পারসন রয়েছে ইউ, থার্ড পারসনে হি, সি, দে, সিঙ্গুলার এটা প্লুরাল। আর এনি নেম আমি সাপোজ দিলাম এখানে কামাল, এটা হচ্ছে আমার সাবজেক্টিভ ফর্ম। যেহেতু আমার 1 নাম্বার এবং 4 নাম্বার চারটা রুলস এর মধ্যে ছিল, 1 নাম্বার রুল ছিল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, আর 4 নাম্বার রুল ছিল অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। তাহলে সাবজেক্ট এর অবজেক্ট রূপ অথবা অবজেক্ট এর সাবজেক্ট রূপ, এটা আমাকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। শুধু জানলে বুঝলেই হবে না, মনেও রাখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে গেলাম আই এর অবজেক্ট রূপ হচ্ছে, এটাকে যদি আমি বাংলায় লিখি আমি, এটা হবে আমাকে। একটা হচ্ছে আই, যার বাংলা অর্থ হচ্ছে আমি, আর একটা হচ্ছে আমাকে। আর উই আমরা, আমাদিগকে। আমাদিগকে, ইউ তুমি অথবা তোমরা, এটার অবজেক্টিভ ফর্ম তুমি অথবা তোমরা। হি, সি, এটা সে অথবা তিনি। আর এটা হলো তোমাকে বা তোমাদিগকে। হি, সি, তাকে, এটা হলো সে, এটা হলো তাকে। হি হলো পুরুষের ক্ষেত্রে, আর সি হলো স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, তার মানে মেসকুলিন ফেমিনিন। দে তাহারা, আর দেন তাদেরকে।
এটা হলো কামাল, এটা হলো কামাল কি, এটা হলো কামাল কি। শিক্ষার্থীরা দেখো তোমরা অবজেক্টিভ ফর্মে সবটার মধ্যে কিন্তু কে কে, এই তুমি তোমরা, এটা হলো তোমাকে তোমাদিগকে, সরি তোমাকে আর তোমাদিগকে, তোমাকে তোমাদিগকে। তাহলে দেখো অবজেক্টিভ ফর্মে প্রতিটা ফর্মের শেষে কিন্তু কে কে প্রত্যয় রয়েছে। তাহলে আমি, আমাকে, আমরা, আমাদিগকে, তুমি অথবা তোমরা, তোমাকে অথবা তোমাদিগকে, সে, হি, সি, সে অথবা তিনি, এটা হলো তাকে, দে তাহারা, দেম তাদেরকে, আর কামাল এনি নেম, কামাল কামালকে। এই হচ্ছে বন্ধুরা আমার সাবজেক্ট ফর্ম থেকে অবজেক্ট ফর্ম অথবা অবজেক্ট ফর্ম থেকে সাবজেক্ট ফর্ম এই রূপান্তর করার সিস্টেম। চলো আমরা একটা উদাহরণ দিয়ে খুব সহজে তোমাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। আমি আগামীতে আরো একটা ক্লাস অবশ্য নেওয়া লাগবে এই ভয়েস চেঞ্জের উপরে। আজকে দুই একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোন কোন সেন্টেন্সের উপরে ভয়েস চেঞ্জ করা যায় বা করতে হয় এবং তার বিস্তারিত আলোচনা নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তো আজকে আমি দুই একটা উদাহরণ দিয়েই এই রুলসগুলো, চারটা রুলসের ব্যবহার এবং এই যে সাবজেক্টিভ ফর্ম থেকে অবজেক্টিভ ফর্ম এর ব্যবহারটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। যেমন অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ, আমি দুটো সেন্টেন্স লিখছি বোর্ডে। প্রথমটা ছিল আমি যে তোমাদের উদাহরণ দিয়েছিলাম যে ইউ হ্যাভ স্টোলেন মাই পেন, ইউ হ্যাভ স্টোলেন মাই পেন, এই একটা। আর একটা হলো I read English। দুটো সেন্টেন্স আমি বোর্ডে লিখেছি। নাম্বার 1 ফার্স্ট সেন্টেন্স হচ্ছে ইউ হ্যাভ স্টোলেন মাই পেন, ইউ হ্যাভ স্টোলেন মাই পেন। আমি যে চারটা রুলস তোমাদেরকে লিখে দিয়েছিলাম, চারটা রুলসের 1 নাম্বার রুলসটা ছিল আমাদের কি, একটু স্মরণ করে দেখি, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে বসবে। এখন আসো আমরা অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব দেখি আমরা নির্ণয় করতে সক্ষম হই কিনা। প্রিয় শিক্ষার্থীরা, দিস ইজ আ সেন্টেন্স, দিস ইজ অ্যাসারেটিভ সেন্টেন্স। ইউ হ্যাভ স্টোলেন মাই পেন, অ্যাসারেটিভ সেন্টেন্স। এখন এভরি সেন্টেন্স ইজ আ টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু কোন না কোন টেন্সে পড়ে। যেমন ইউ হ্যাভ স্টোলেন মাই পেন, এটা একটা টেন্সও বটে। কোন টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি এখানে হ্যাভ বা পজিটিভ ভার্ব দেখেই চিনতে পেরেছি, হ্যাভ প্লাস বি3 রয়েছে এখানে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন ইউ এটা হচ্ছে আমার সাবজেক্ট, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর এটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে মাই পেন হচ্ছে অবজেক্ট, আর স্টুডেন্ট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, আর ইউ হচ্ছে এখানে সাবজেক্ট। কিভাবে তুমি বুঝবে যে ইউ সাবজেক্ট অথবা পেন এখানে অবজেক্ট অথবা স্টুডেন্ট ভার্ব? চেনার জন্য তুমি যদি বাক্যটাকে
ভার্বকে যদি কে দ্বারা প্রশ্ন করো, কে চুরি করেছে কলম, তার জবাব উত্তর পাওয়া যাচ্ছে কি তুমি, ইউ। কে দ্বারা ভার্বকে প্রশ্ন করলে, কে দ্বারা বাক্যটাকে যদি প্রশ্ন করো, ভার্বকে যদি প্রশ্ন করো কে দ্বারা, যে কে চুরি করেছে, তাহলে ইউ অথবা রহিম, করিম কার নাম আসবে, তাহলে সে হচ্ছে সাবজেক্ট। এবার আসো, যদি ভার্বকে কি দ্বারা প্রশ্ন করো, ভার্বটাকে যে কি চুরি করেছে, তাহলে আসবে কলম, তাহলে কলম হচ্ছে এখানে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই খেয়াল করেছো, ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে তার জবাবে যা আসে তা হচ্ছে সাবজেক্ট বা কর্তা, আর ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করো তার জবাবে যা আসে তা হচ্ছে অবজেক্ট বা কর্ম। তাহলে এই হচ্ছে আমার মাই পেন অবজেক্ট, আর ই হচ্ছে এখানে সাবজেক্ট। তো মাই পেন অবজেক্ট, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার, ওখানে লেখা ছিল নি নেম, এনি নেম। মাই পেন এটা নাউন, এটা নাম, দেয়ার ইজ নো চেঞ্জ। তাহলে এখানে আসবে প্রথমে মাই পেন, আমি এক নম্বর কাজ শেষ করে ফেললাম কিন্তু রুলসের, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে আসছে। ওকে, সবাই আবার দেখো রোজটা সবাই খেয়াল করতে হবে। এক নম্বর রোজটা, এটা একটা অ্যাক্টিভ ভয়েসের মধ্যে যেটা রয়েছে অবজেক্ট মাই পেন, সেটা হবে আমার প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। নিয়ে আসলাম মাই পেন, সাবজেক্টিভ রূপ কিন্তু ওই অবজেক্টিভ রূপ যা আছে, প্যাসিভ অবজেক্টিভ রূপ যা ছিল সাবজেক্ট ভয়েসে ঠিক তাই হবে, যেহেতু কেন থার্ড পারসন সিঙ্গুলার, নাম নামে থাকে, কিন্তু ওইখানে ছিল কামাল, ওখানে ছিল কিন্তু কামালি। তাহলে মাই পেন অবজেক্ট, এখানে আসলে মাই পেন কি হিসাবে সাবজেক্ট। চারটা রুলসের 2 নম্বর রুল ছিল কি, টেন্স ও পারসন অনুসারে অক্সিলারি ভার্ব। এখন দেখো আমার প্যাসিভ ভয়েসটা, অ্যাক্টিভ ভয়েসটা আছে কোন টেন্স, হ্যাভ দিকে বুঝতে হবে। এটা হ্যাভ হচ্ছে কোন টেন্সের অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে যদি প্রেজেন্ট পারফেক্ট যদি হয়, তাহলে আমাকে লিখতে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন লিখতে হবে প্যাসিভ ভয়েসে। আমি রোজটা তোমাদের আগে দেখিয়ে দিয়েছিলাম ওখানে। তাহলে মাই পেন এখানে আসবে হ্যাজ বিন, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, মাই পেন হ্যাজ বিন। এক নম্বর কাজ গেল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা সাবজেক্ট, এই হলো আমার এক নম্বর কাজ। এই হলো 2 নম্বর কাজ, টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব। আসলে আমরা 3 নম্বর কাজ, কি লেখা ছিল, মূল ভার্ব তথা প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা বি3 ফর্ম বসবে। মূল ভার্ব কোনটা, স্টোলেন, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে বি3 ফর্ম, যেহেতু হ্যাভ সামনে রয়েছে, তাহলে স্টোলেন। 3 নম্বর কাজ শেষ হয়ে গেল আমার। 4 নম্বর কাজ ছিল কি প্রিয় শিক্ষার্থীরা, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, তবে তার পূর্বে কি বসবে জানো, বাই বসবে প্রিপোজিশন হিসেবে। তাহলে বাই, কি আছে এখানে, সাবজেক্ট ইউ, ওখানে অবজেক্ট ফর্ম সবাই তাকিয়ে দাও, তোমার খাতা লেখা আছে না, কি হবে ইউ, এটাও নো চেঞ্জ। তাহলে মাই পেন হ্যাজ বিন স্টোলেন বাই ইউ, 4 নম্বর কাজ। আমি 4টা রুল তোমাদেরকে লিখে দিয়েছিলাম বোর্ডে। এই দেখো 1 নম্বর কাজ, অ্যাক্টিভ ভয়েসের 1 নম্বর কাজে কি হলো দেখো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা আসছে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায়। 2 নম্বর কাজ, টেন্স এবং পারসন অনুযায়ী বসছে অক্সিলারি ভার্ব, ছিল ওটা হ্যাভ হ্যাজ, তো হ্যাভ হ্যাজ থাকলে বসে হ্যাভ বিন হ্যাজ বিন। 3 নম্বর কাজ ছিল প্রিন্সিপাল ভার্বের বি3 রূপ, এটা আগেই ছিল বি3 রূপ স্টোলেন। 4 নম্বর কাজ হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে, তবে তার পূর্বে বাই বসবে। সাবজেক্ট রয়েছে এখানে ইউ, নো চেঞ্জ ইউ, ইউর সাবজেক্টিভ রূপ যা অবজেক্টিভ রূপও তাই, তার পূর্বে বাই। তাইলে মাই পেন হ্যাজ বিন স্টোলেন বাই ইউ। এবার আসি আমরা আই রিড ইংলিশ। রিড এমন একটা ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব। তার আমরা জানি একটা ভার্বের 3টা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে বি1 বি2 বি3, এটার বেস ফর্মে আছে রিড রেড রিড, রিড রেড রিড।
বানানে এক কিন্তু উচ্চারণে খানিকটা তফাৎ। রিড রেড রিড, রিড রেড রিড, তাহলে এটা বেস ফর্মে রয়েছে। তাহলে আই রিড ইংলিশ। এবার আসি আমরা, এই হচ্ছে সাবজেক্ট অবজেক্ট, এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব নেই এমন টেন্স হলো দুইটা, সিম্পল প্রেজেন্ট এন্ড সিম্পল পাস্ট। তাহলে যেহেতু এটা আমি পড়েছি রিড, তাহলে রিড হলো সিম্পল প্রেজেন্ট টেন্স বেস ফর্ম। এবার আসো বন্ধুরা, আমরা এই অবজেক্টটাকে সাবজেক্ট বানায় নিয়ে আসি এখানে ইংলিশ, ENGLISH, ইংলিশ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সিম্পল প্রেজেন্ট, তাহলে আমাকে করতে হবে এম ইজার দিয়ে। কি দিয়ে করতে হবে? এম ইজার দিয়ে। প্যাসিভ ভয়েস হবে কি? এম ইজার। তো এম ইজার যদি হয় তাহলে এখানে রয়েছে আমার থার্ড পারসন সিঙ্গুলার ইজ, তার সঙ্গে আসবে ইজ। ইংলিশ ইজ B3, রিডার B3 ফর্ম রিড, ইংলিশ ইজ রিড। বাই হিসেবে বসলো প্রিপোজিশন হিসেবে বাই। 4 নাম্বার কাজ হলো আমার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট। সাবজেক্টে কি আছে? আই। আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। ইংলিশ ইজ রিড বাই মি। আন্ডারস্ট্যান্ড? প্রিয় শিক্ষার্থীরা, যতটুকুন বোর্ডে লেখানো হয়েছে রুলস, ততটুকুন পর্যন্ত, এই পর্যন্ত ততটুকুন তোমাদেরকে আমি চেষ্টা করছি বোঝানোর জন্য। আশা করি আমার লেখা এবং বোঝানো দুটোটা কাজই তোমরা সঠিকভাবে করতে সক্ষম হয়েছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আর নয়, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আমি এয়ারপোর্ট থেকে, আজকে যেখানে শেষ করেছি, পরবর্তী ক্লাসে আমি এয়ারপোর্ট থেকে আমার আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। সকলে ভালো থেকো, বাসায় থেকো, নিরাপদে থেকো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।